সুপ্রিয় দর্শকবৃন্দ, সত্যপক্ষের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ বুলবুল। প্রিয় দর্শক, আপনারা জানেন যে এই পৃথিবীতে ভুল বোঝাবুঝির কারণেই অনেক বড় ধরনের সংকট হয়। সম্ভবত আমরাও জাতীয়ভাবে এখন সেরকম একটি পরিস্থিতি মোকাবেলা করছি। সম্প্রতি পটিয়ায় যে ধরনের ঘটনা ঘটে গেল, সেখানেও এ ধরনের একটি ভুল বোঝাবুঝির ঘটনা ঘটেছে। এই ভুল বোঝাবুঝির বিষয়টি কোনো সাময়িক বিষয় নয়, এটি একটি সামগ্রিক বিষয়, এটি একটি জাতীয় বিষয়। প্রিয় দর্শক, আপনাদের হয়তো অনেকেরই মনে আছে, কিছুদিন আগে ধানমন্ডিতেও পটিয়ার মতো একটি ঘটনা ঘটেছিল। এটি নিয়ে আমি একটি ভিডিও করেছিলাম। তখন হয়তো বিষয়টির গভীরতা আমি বুঝতে পারিনি, এই জন্য তার দায় আমি এককভাবে চাপিয়ে দিয়েছিলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের প্রতি। হয়তো তাদের কিছুটা বাড়াবাড়ি ছিল সেখানকার যে পুলিশ কর্মকর্তা, তিনি হয়তো বেশ ধৈর্যের পরিচয় দিয়েছিলেন। কিন্তু সেখানে যে মূল সংকটটি ছিল, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা যাকে গ্রেফতার করার জন্য পুলিশের কাছে দাবি জানাচ্ছিলেন, তার নামে কোনো মামলা ছিল না। আর এ কারণেই পুলিশের পক্ষে তাকে গ্রেফতার করা সম্ভব হচ্ছিল না। আপাত দৃষ্টিতে এক্ষেত্রে পুলিশ যে ভূমিকা পালন করেছে সেটি যথার্থই ছিল, কিন্তু সমস্যাটি হয়েছে অন্যত্র। আমরা দীর্ঘদিন থেকে পুলিশের যে ভূমিকা দেখে অভ্যস্ত, তার তুলনায় এই ভূমিকাটি যথার্থ ছিল কিনা এটি হচ্ছে প্রশ্ন, এবং সংকটের মূলটি কিন্তু এখানে নিহিত রয়েছে। প্রিয় দর্শক, পটিয়ায় কি ধরনের ঘটনা ঘটেছিল, আসুন সে সংক্রান্ত আমরা একটি সচিত্র প্রতিবেদন দেখে আসি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ অবরোধে দিনভর উত্তাল ছিল চট্টগ্রামের পটিয়া। নেতাকর্মীদের উপর লাঠিচার্জের অভিযোগে ওসির অপসারণ দাবিতে তারা 7 ঘন্টা অবরোধ করে রাখে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক। ঘেরা হয়েছে থানা ও ডিআইজি অফিস। এনসিপির নেতাকর্মীদের অবরোধের মুখে পটিয়ার ওসিকে প্রত্যাহারের আশ্বাস দেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। এরপরই তুলে নেওয়া হয় অবরোধ। ঘটনার সূত্রপাত মঙ্গলবার রাতে। দীপঙ্কর নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে ধরে পুলিশের হাতে তুলে দিতে পটিয়া থানায় যান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। তাদের অভিযোগ, ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার না করে পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা করে। এতে আহত হয় অন্তত 20 জন। ঘটনার প্রতিবাদে সকালেই থানা ঘেরাও করে বৈষম্য বিরোধী কর্মীরা। আর বেলা 12টার দিকে ইন্দ্রপুল এলাকায় অবস্থান নিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে বন্ধ করে দেওয়া হয় যান চলাচল। তারা দাবি তোলেন ওসি জাহেদ নূর সহ 2 কর্মকর্তাকে অপসারণের। প্রথম দফা হামলা হয়েছে, দীপঙ্করকে গ্রেপ্তার করার জন্য আমাদের ছেলেরা পুলিশকে বলল, পুলিশ তাকে গ্রেপ্তার করবে না। প্রথমে আঘাত করা হয় আমার বন্ধু তৌকির, বৈষম্য ছাত্র আন্দোলন চট্টগ্রাম দক্ষিণ জেলা সদস্য। তাকে আঘাত করা হয় এবং তাকে টেনে হিচড়ে থানার ভিতরে ঢুকিয়ে ফেলা হয়। এই যে 40 জনের উপর 300 জনের লাঠিচার্জ এবং বাজেভাবে যে হামলা করা হলো, এটা যে এক প্রকার মব, সেটা ওসি কোনোভাবে বুঝে উঠতে পারছে না। যখন এই সন্ত্রাসীদেরকে ধরে নেওয়া যাওয়া হয়, তখনই তারা মব বলে আখ্যায়িত করে এবং এটা তাদের একটা পলিসি হয়ে গেছে। এটার একটা আসলে সুস্থ তদন্তের মাধ্যমে এটা সমাধান হওয়া দরকার, কিন্তু এটা এইরকম জনদুর্ভোগ হইলে তো আসলে মানুষের অনেক কষ্ট হয়ে যাচ্ছে। আমরা যদি প্রতি মুহূর্তে আমরা এরকম কষ্ট শিকার হয়ে তাহলে আমরা তো এটার জন্য সবাই ছাত্ররা জান দেয় না, প্রাণ দেয় না। প্রিয় দর্শক, আপনারা দেখলেন এখানে কি ধরনের ঘটনা ঘটেছে। একজন ছাত্রলীগের নেতাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা পুলিশের হাতে তুলে দিয়েছে, কিন্তু কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি। আর গ্রেফতার করতে চায়নি বলেই এই সংকটের সূত্রপাত হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা কি যে কোনো ছাত্রলীগ কর্মীকে পুলিশের হাতে তুলে দিচ্ছে? তা তো দিচ্ছে না। তারা কি যে কোনো আওয়ামী সমর্থক বা আওয়ামী লীগের কর্মীকে পুলিশের হাতে তুলে দিচ্ছে? তা তো দিচ্ছে না। তাহলে এই দীপঙ্করকে কেন তুলে দিচ্ছে?
নিশ্চয়ই তার পেছনে কোনো কারণ আছে। নিশ্চয়ই বিগত সরকারের সময়ে অথবা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময়ে এই দীপঙ্করের এমন কোনো ভূমিকা ছিল যার কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যরা তার প্রতি যথেষ্ট ক্ষুব্ধ, এবং সেই ক্ষুব্ধের বহিঃপ্রকাশ হিসেবে তারা তাকে বাগে পেয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে। এখন যেহেতু তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং এই ব্যাপারে আইনের যে বিধান এবং সরকারি যে সুস্পষ্ট অবস্থান সে অনুযায়ী তাকে গ্রেফতার করার কোনো সুযোগ নেই, পুলিশ সে কাজটি করেছে। তার প্রেক্ষিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছে। তাদের এই ক্ষোভও কিন্তু একেবারে অমূলক নয়। ধারণা করছি এ কারণেই প্রাথমিক পর্যায়ে পুলিশের সাথে তাদের বাকবিতণ্ডা হয়েছে, কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়েছে। তার প্রেক্ষিতে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয়েছে। ছাত্ররা যেভাবে একতরফাভাবে সেখানকার ওসিকে দায়ী করছেন, বিষয়টি হয়তো সেই রকম নয়। এখানে মূলত দুপক্ষের মধ্যে একটি ভুল বোঝাবুঝি রয়েছে। ছাত্র আন্দোলনের সদস্যদের যে বয়স, সে বয়সে তাদের পক্ষে হয়তো অনেক কিছু বোঝা সম্ভব নয়। আইনের মারপ্যাচ, আইনের ধরন, সেটির চেয়ে বাস্তবতায় তাদের কাছে বড় হয়ে উঠতে পারে। এক্ষেত্রে আমরা হয়তো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্যদের মনের ভাষাটা সঠিকভাবে পড়তে পারছি না। এই সংকটটি কোথায় সেটি আমাদের খুঁজে বের করা দরকার। তার আগে আসুন এ সম্পর্কে ডাক্তার জাহেদ কি ধরনের মূল্যায়ন করেছেন আমরা তা একটু শুনে আসি। গতকাল চট্টগ্রামের পটিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া মারামারির ঘটনা ঘটেছে। এটা নিয়ে ফেসবুকে অনেকে কথা বলছেন এবং পুলিশকে হুমকি দিচ্ছেন। আমরা গণ অভ্যুত্থানের বর্ষপূর্তি করতে যাচ্ছি আর খুব অল্প সময়ের মধ্যে। সেই জায়গায় দাঁড়িয়ে আমাদের আবেগ সরিয়ে বাস্তবতার জমিনে দাঁড়িয়ে সব কিছু দেখা দরকার। গতকাল মারামারির পর আজ তারা পটিয়াতে চট্টগ্রাম কক্সবাজার যে সড়ক আছে সেটা অবরোধ করেছেন। তারা প্রচণ্ড বিক্ষুব্ধ পুলিশের উপরে, থানার উপরে থানা ঘেরাও করেছেন। কিন্তু কারণটা কি আসলে? কারণটা আমি গতকাল কি ঘটেছিল একটু দেখি এবং তাতে আমরা বুঝবো আসলে আমাদের কি বলা উচিত, কি করা উচিত। আমি প্রথম আলো থেকে পড়ছি। প্রত্যক্ষদর্শী পুলিশ ও আন্দোলনকারীদের পক্ষের সূত্রে জানা গেছে, রাত 9টার দিকে পটিয়ার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে, এটা গতকালের কথা, ছাত্রলীগের এক নেতাকে আটক করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। পরে তাকে পটিয়া থানা চত্বরে নিয়ে আসা হয়। তবে ওই ছাত্রলীগ নেতার নামে কোনো মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করতে চায়নি। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ওই ছাত্রলীগ নেতাকে নিজেদের হেফাজতে নেয়। তারপরে কয়েকজন আহত হয়েছে এটা বলা হয়। পরে আবার রাত 11টার দিকে আবার সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। তাতে বৈষম্য বিরোধীর ছাত্র আন্দোলনের 9 জন আহত হয়েছে। কিন্তু আমরা একটা জিনিস খেয়াল করি, পুলিশ আমরা চাই, যেটা শেখ হাসিনা সব সময় চেয়েছি, পুলিশকে আমরা বলেছি তুমি তোমার আইন মেনে চলো। পুলিশের একটা আইন আছে, সেটা মেনে চলো। শেখ হাসিনার কথা শোনা যাবে না। শেখ হাসিনা যা বলবে তা করতে হবে না। ওকে ধরো, ওকে মারো, ওকে পেটাও, ওকে ক্রস ফায়ার দাও, এগুলো করা যাবে না। যেটা যেটা আইনের বত্তায় হচ্ছে সেটার বিরুদ্ধে দাঁড়াতে হবে। পুলিশকে আইনের মধ্যে কাজ করতে হবে। ঘটনা যেটা জানা গেল, বৈষম্য বিরোধীরা, আমি এটাও ধারণা করি, অনুমান করি, ছাত্রলীগের প্রতি তাদের ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, রাগ আছে, বিদ্বেষ আছে, সবই থাকা সম্ভব। এই ছাত্রলীগ তাদের জীবনে বহু সংকট তৈরি করেছে, এই জনজীবনে সংকট তৈরি করেছে, এটাও মানি, এটুকু বোঝার জ্ঞান আমার আছে। তারা তাকে ধরে পুলিশের কাছে নিয়ে গেছেন। এখন পুলিশ তাকে গ্রেফতার করছেন না, কারণ তার নামে কোনো মামলা ছিল না। আইনের কথা, খুবই বেসিক আইনের কথা। কাগজে কলমে বলা যায় এক ধরনের মামলা দেয়া যায়, কিন্তু আমরা কি এগুলো চাইছি কিনা? বিশেষ ক্ষমতা আইন একটা আছে, গায়ের জোরে পুলিশের কাছে কোনো তথ্য নেই। ছাত্ররা চেয়েছেন বলেও কি বিশেষ ক্ষমতা আইনে মামলা দেওয়া যাবে? বিশেষ ক্ষমতা আইনের ক্ষেত্রে পুলিশকে কনভিন্সড হতে হবে, পুলিশকে দেখতে হবে, জানতে হবে যে এখানে কি ধরনের যে পেরিমিটার আছে, ওটা যে এনলিস্টেড ক্রাইমস আছে, সেটা অনুযায়ী তাকে ব্যবস্থা নিতে হবে। কিন্তু তারা বলছেন তারা আবদার করছেন এটা করতে হবে। পুলিশ করেনি, তারপর সংঘর্ষ, তারপর এই পরিস্থিতি তৈরি হলো। প্রিয় দর্শক, দেশে বিশৃঙ্খলা দূর করতে এবং দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ডক্টর জাহেদ যে পরামর্শ দিয়েছেন তা একেবারেই যথার্থ। কিন্তু কথা হচ্ছে, অতীতের জঞ্জাল পুষে রেখে কি আমরা
সত্যিকার অর্থে দেশকে শৃঙ্খলার পথে নিয়ে যেতে পারবো? আমাদের উপর দীর্ঘদিনের যে অত্যাচার, লাঞ্ছনা এবং বঞ্চনার স্টিম রোলার চালানো হয়েছে, তার যৌক্তিক একটি সমাধানের পূর্বে কি আমাদের ভেতরে পুঞ্জীভূত ক্ষোভের কোনো অবসান হবে? আমরা যদি সেটি না করে সব ক্ষেত্রে কেবল আইনকেই প্রাধান্য দেই, তাহলে এদেশ থেকে এ ধরনের বিশৃঙ্খলা, এ ধরনের অস্থিরতা কোনো দিনই অবসান হবে না। প্রিয় দর্শক, আপনারা নিশ্চয়ই স্বীকার করবেন, এই যে বৈষম্য বিরোধী ছাত্রদের যে ক্ষোভ, যাদেরকে কেন্দ্র করে তাদের ক্ষোভ, যারা তাদেরকে অত্যাচার করেছে, যারা তাদেরকে নির্যাতন করেছে, তারা কি চাইবে না প্রতিপক্ষকে তার জন্য কোনো সাজা দিতে বা সাজার ব্যবস্থা করতে? এই জন্য এ ধরনের সন্ত্রাসীকে তারা পুলিশের কাছে নিয়ে যায়, থানায় নিয়ে যায়। তাদের প্রত্যাশা থাকে তার বিরুদ্ধে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। কিন্তু যখন দেখা যায় তার বিরুদ্ধে মামলা না থাকায় পুলিশ তাকে গ্রেফতার করছে না, তখন স্বাভাবিকভাবেই তারা ক্ষুব্ধ হয়ে ওঠে। তাদের মনে পড়ে যায় এরাই তো একসময় তাদেরকে ধরে ধরে পুলিশের হাতে তুলে দিত, তখন নানা মামলায় তাদেরকে পুলিশ চালান দিত, নির্যাতন করত, দিনের পর দিন তাদেরকে জেল হাজতে কাটাতে হতো। তখন কিন্তু আগে কোনো মামলা থাকার প্রশ্ন ওঠেনি, তখন কোনো অপরাধের প্রশ্ন ওঠেনি। সে বিরোধী পক্ষের নেতাকর্মী, এটাই ছিল তাদের অপরাধ। সেই অপরাধের প্রেক্ষিতেই নির্দ্বিধায় পুলিশ তাদের গ্রেফতার করত, নির্যাতন করত এবং জেলে পাঠাতো। তখন কিন্তু সেখানে আইন কোনো সমস্যা হয়ে ওঠেনি। কিন্তু সেই একই সমাজে এখন যখন আইন সমস্যা হয়ে উঠছে, তার প্রেক্ষিতে তাদের এই ক্ষুব্ধতার বিষয়টিকে আমরা মোটেই অবমূল্যায়ন করতে পারিনি। এক্ষেত্রে আমাদের অবশ্যই দায় রয়েছে। বিগত সরকারের সময়ে যারা আইনি কাঠামোর বাইরে গিয়ে মানুষদের অত্যাচার করেছে, নির্যাতন করেছে, তাদের জন্য অবশ্যই আমাদের একটি বিশেষ অর্ডিন্যান্স জারি করা দরকার, যার মধ্য দিয়ে তার প্রতিকার করা সম্ভব। যদি তার সম্ভব না হয়, তাহলে সমাজের এই যে এনার্কি, এটি কোনোভাবেই থামানো যাবে না। প্রিয় দর্শক, আপনাদের নিশ্চয়ই মনে আছে বিগত সরকারের সময় বিরোধী পক্ষকে কিভাবে নির্যাতন করা হতো, কিভাবে তাদেরকে বাড়িঘর ছাড়া করে রাখা হতো। ছাত্রলীগ অথবা যুবলীগের সদস্যরা সবসময় বিরোধী দলের বাড়িঘরে এক ধরনের পাহারা বসাতো এবং সেই পাহারার কারণে বিরোধী দলের নেতাকর্মীদের বাড়ি ছেড়ে থাকতে হতো। তারা এই কাজটি যে করত, তার বিরুদ্ধে কোনো ধরনের মামলা করার আইনি কাঠামো কি আমাদের দেশে আছে? বাংলাদেশ দণ্ডবিধি থেকে এমন কোনো ধারা আছে যে ধারার মধ্য দিয়ে যারা একজন বিরোধী পক্ষের লোককে ধরে নিয়ে গিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা যাবে? যারা টেলিফোনের মাধ্যমে তাকে হুমকি দিয়ে বাড়ি ছেড়ে চলে যেতে নির্দেশ দিয়েছে, তাদের বিরুদ্ধে কি কোনো আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান আমাদের দেশে রয়েছে? যারা বিচারের নামে জোরপূর্বক একজনের জায়গা অন্যজনের নামে লিখে নিয়েছে, তাদের প্রতিকার করার কোনো আইনি সুযোগ কি সত্যিকার অর্থে আমাদের দেশে রয়েছে? যখন ছাত্রলীগের সদস্যরা বিরোধী দলীয় সদস্যদের মোবাইল ফোন চেক করে তাদের নেতা নেত্রীর ছবি থাকার কারণে তাদেরকে নির্যাতন করত, তাদেরকে দৌড়ানি দিত, যে বিষয়গুলো সাধারণত মোটা দাগে আইনি কাঠামোতে ফেলা যায় না, জানি কোনো মামলা করা যায় না, সেই যে বিষয়গুলো তাদের সাথে ঘটেছে, তারা কি চাইবে না তার উল্টো প্রতিশোধ নিতে? প্রতিশোধ যদিও আমরা বলি ভালো না, এটি হচ্ছে অতি ভালো মানুষের কথা, কিন্তু সত্যিকার অর্থে যারা দিনের পর দিন নির্যাতিত হয়েছে, যে প্রক্রিয়ায় নির্যাতিত হয়েছে, তারা কি চাইবে না প্রতিপক্ষকে তার জন্য কোনো সাজা দিতে বা সাজার ব্যবস্থা করতে? যদি সেটি আইনি কাঠামোতে না হয়, তাহলেই তো তারা আইন হাতে তুলে নেয়। এখন সেই আইন হাতে তুলে নেওয়ার পর আমরা যখন তাদেরকে মব বলি, যখন তাদের সেই কর্মকাণ্ডকে মব সন্ত্রাস বলে অভিহিত করি, তখন তো তাদের একমাত্র আশ্রয় হয় থানা পুলিশ। তাদের পক্ষে তো সরকারের উপর মহলে যোগাযোগ করা সম্ভব নয়। সেই থানা পুলিশ যদি সরকারের পক্ষ থেকে এটির যুক্তিসঙ্গত কোনো প্রতিকার না করে,
তাহলে তো তারা ক্ষুব্ধ হবেই, তারা তো আইন বুঝবে না। কারণ তারা তো এই সমাজেই বড় হয়েছে, যে সমাজে দেখেছে ছাত্রলীগের কেউ ছাত্রদলের কাউকে বা জামাত শিবিরের কাউকে পুলিশের হাতে তুলে নিয়ে দিলেই তাকে গ্রেফতার করা হতো। তখন তো কখনো আইনের প্রশ্ন আসেনি, তখন তো কোনো নীতিবাক্য কারো কাছ থেকে শোনা যায়নি। তাহলে সেই সমাজে বড় হয়ে তারা তো স্বাভাবিকভাবে প্রত্যাশা করবে তারাও যখন পুলিশের হাতে তুলে দিবে তার বিরুদ্ধে পুলিশ উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবে। সেখানে যে মামলার প্রসঙ্গ আসবে সেই শিক্ষা তো এই সমাজ থেকে তারা নিতে পারেনি। যেহেতু সেই শিক্ষা নিতে পারেনি, এখন তাদেরকে সেই শিক্ষা দিতে গেলে তো একটি সংকট সৃষ্টি হবেই। তাহলে এই যে আমরা তাদের একতরফাভাবে নিন্দা করছি, তাদেরকে মব বলছি, তাদেরকে সন্ত্রাসী বলছি, তারা আইন অমান্য করে, তারা দেশের আইন মানতে চায় না বলে অপবাদ দিচ্ছি, তা কি সর্বাংশে সত্য? সরকার কি এই বিষয়টিকে আমলে নিয়ে এই জন্য কোনো ধরনের স্পেশাল আইন করেছে, স্পেশাল অর্ডিন্যান্স করেছে? বিগত সরকারের সময়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সদস্যরা বিরোধী পক্ষের উপর অথবা সাধারণ জনগণের উপর যে ধরনের অত্যাচার নির্যাতন চালিয়েছে, যেগুলিকে ফৌজদারি কার্যবিধির আওতায় নেওয়া সম্ভব নয়, সেগুলি প্রতিকারের জন্য কি সরকারের উচিত ছিল না একটি বিশেষ অর্ডিন্যান্স করা? আমরা সরকারকে আহ্বান করব এই দিকটিতে একটু নজর দিন। যদি এই বিষয়টি আপনারা আমলে না নেন তাহলে এই পটিয়ার মতো ঘটনা এদেশে আরো ঘটতেই থাকবে, আপনারা ফেরাতে পারবেন না। এই বিশৃঙ্খলা দিনে দিনে বাড়বেই, আমরা এর কোনো কুলকিনারা করতে পারবো না। তাই একতরফাভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের দোষারোপ না করে আমাদের প্রয়োজন এই সংকটটির গোড়ায় হাত দেয়া। এই সংকটের গোড়ায় যদি আমরা হাত দিতে পারি তাহলে আশা করা যায় অতি অল্প সময়ের মধ্যেই এদেশ থেকে এই সংকটটির অবসান হবে। তা না হলে কখনোই এই সংকটের কোনো সমাধান হবে না। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।